ভাই বোনেরা, দেশের অবস্থা কি তা আপনারা আমার চেয়েও আরো বেশি ভালো জানেন। প্রবাসে বসে আমরা অনেক টেনশনে থাকি। দেশ ভালো থাকে আমরা ভালো থাকি, দেশ খারাপ থাকলে আমরা খারাপ থাকি। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই তো দেশে থাকেন। দেশটা এখন কোন পর্যায়ে চলে গেছে, দেশ এইভাবে চললে আমরা কোথায় যাচ্ছি? আপনারা দেখেছেন জনাব ওসমান হাদির মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা দেশে সেই 5 আগস্টের মতো মব ভায়োলেন্স শুরু হয়ে গেল এবং এ পর্যন্ত যত মানুষকে হত্যা করা হলো, যেসব প্রতিষ্ঠানে আগুন দেওয়া হলো, এর ক্ষতি হলো কার? ক্ষতি হলো এই দেশের মানুষের। এ থেকে আমাদের অর্জন কি হলো? অর্জন কিছুই হলো না। আমি প্রথমেই এ বিষয়ে বিনয়ের সাথে দোষ দিতে চাচ্ছি প্রফেসর ইউনূসকে। উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন, ওই ভাষণটা খুবই ইম্প্যাক্ট হয়েছে। উনি যদি ওনার ভাষণের মধ্যে একটু শুধু বলতেন যে আপনারা নিশ্চিত থাকেন, অপরাধীকে আমরা আইনের আওতায় আনবো, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, কেউ কোনো নাশকতা জড়াবেন না, এবং আমি কথা দিচ্ছি শীঘ্রই আমরা অপরাধীকে ফেরত আনবো বা অপরাধের সাথে যারা যুক্ত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো, ইত্যাদি। আপনারা শান্ত থাকুন, কেউ অধৈর্য হবেন না, এইরকম কথা যদি উনি বলতেন তাহলে আমি বিশ্বাস করি যেমন এই ধরনের পরিস্থিতিতে অতীতে বিভিন্ন সরকার প্রধান তাদের বক্তব্যের সময় এই কথাগুলোই বলেন, কেউ আইন হাতে তুলে নেবেন না, শান্ত থাকুন, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিন, ইত্যাদি। এই কথাগুলো কিন্তু সবাই বলেন, কিন্তু উনি বললেন না। উনি এমন ভাবে সব বললেন যাতে মানুষের ভেতরে একটা ক্ষোভ আরো ছড়িয়ে পড়ে। দেখুন, 6 জন সৈনিক মারা গেলেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে। তাদের নিয়ে বাংলাদেশ সরকারের কোনো শোক প্রকাশ নেই, কোনো জাতীয় পতাকা অর্ধনমিত নেই। আমেরিকায় কিন্তু এর ধরনের কিছু ঘটলে সাথে সাথে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত থাকতো, তো সেগুলো কিছু নেই। কিন্তু জনাব হাদি মারা গেলেন, তাতে রাষ্ট্রীয় শোক এবং যা যা প্রোগ্রাম ঘোষণা করা হলো তা আপনারা সবাই জানেন। তা আমরা জনাব হাদির অবদানকে ছোট করে দেখছি না, কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যে সকল সৈন্যরা আছেন তাদের প্রতি তো আমরা সম্মান আশা করতে পারি, সেটাও তো এই প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা দেখলাম না। যাই হোক, এটা ওনার রাজনৈতিক পলিসি। উনি যেভাবে মনে করেন, ওনার নিয়োগকর্তাদেরকে উনি যেভাবে হাইলাইট করতে চাচ্ছেন, এটা ওনার ব্যাপারে, এটা তো আমাদের কিছু বলার নেই। তবে আমরা কষ্ট পাই দেশটা ভালো না থাকলে। উনি যদি প্রথমে এসেই এই একদম কঠিন ভাষায় বলতেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে, দেখুন আমরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছি, দেশটা পরিচালনার দায়িত্ব নিয়েছি, সকলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা যে দল করেন না কেন, যেখানে আছেন না কেন, আপনারা স্বাভাবিক জীবনযাপন করুন। শুধুমাত্র আমাদের কাছে যাদের অপরাধের রেকর্ড আছে এবং যারা প্রকৃত অপরাধী, আমরা তাদেরকেই বিচারের আওতায় নিয়ে আসবো। এই করে আপনার যদি মনে হয় আওয়ামী লীগের লোকরা বেশি অপরাধের সাথে যুক্ত, আপনারা নিয়ে আসতেন আওয়ামী লীগের লোকদেরকে, কিন্তু আওয়ামী লীগ নেতা হিসেবে নয়, অপরাধী হিসেবে। আপনাদের ওই জায়গাটা মনে রাখতে হবে। ডক্টর ইউনূস দীর্ঘকাল দেশের বাইরে থেকে গেছেন। আপনারা এখানে জানেন, এখানে কোনো একটা ঘটনা ঘটলে সে রিপাবলিকান বা ডেমোক্র্যাট পার্টি হোক বা যে কোনো পার্টি হোক, কোনো পার্টিকে উল্লেখ করে কিন্তু কোনো পুলিশ কখনো তাদেরকে রিপোর্ট দেবে না এবং সেটা প্রচার করবে না। প্রচার করবে তার অপরাধটা, কি অপরাধ করেছে, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে, কেন তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীকে শাস্তি নিশ্চিত করতে হবে। আপনাদের সেই জায়গায় যে থাকতেন, গণ গ্রেফতার না শুরু করতেন, গণ হয়রানি না শুরু করতেন, গণ মামলা না শুরু করতেন, গণ মব ভায়োলেন্স শুরু না করতেন, গণ জ্বালাও পোড়াও না শুরু করতেন, তাহলে দেশ আজ এই পরিস্থিতিতে হয় না। যেমন ধরুন, যদি কেউ আমার ধর্মের বা অন্য কোনো ধর্মের প্রতি অসম্মান দেখায়, ফেসবুকে কিছু লিখলো বা কোনো জায়গায় দাঁড়িয়ে কিছু বলে ফেললো, যদি এটা সত্যি হয়, তার জন্য তো রাষ্ট্রের আইন আছে। তা আইনের মাধ্যমে তাকে গ্রেফতার করুন, তাকে বিচারের আওতায় আনুন, কোনো অসুবিধা নেই। আপনি কি তাকে জ্যান্ত ভালুকায় যেটা করলেন ময়মনসিংহের, জ্যান্ত গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আগুনে পোড়ায় মেরে ফেলবেন? বিশ্বের কাছে এই দৃশ্য ছড়িয়ে পড়লো, আমরা প্রবাসীরা মুখ দেখাবো কি করে? আমরা তো এখানে চাকরি বাকরি করে খাই, আমরা কি করে বলবো আমরা একটা সভ্য জাতি, সভ্য দেশ থেকে এসেছি, তোমরা আমাদেরকে কাজের সুযোগ দাও, আমাদের লোকজনদেরকে আরো বাংলাদেশ থেকে আরো আনো, তোমাদের এই দেশে তাদের মেধাকে কাজে লাগানোর সুযোগ দাও। আমরা কি করে বলবো? কি করে বলবো? আপনারা কি করে ফেললেন?
এমনি তো 16 মাস আগে যা করছেন, তারপর 16 মাস ধরে যা করতেছেন তাও দেখতেছি। এরপর জনাব হাদি মারা গেলেন, তার মৃত্যুকে কেন্দ্র করে আপনারা কি না করলেন, সংবাদপত্রে পুরা ধ্বংস করে দিলেন। মব ভায়োলেন্স, প্রেস ফ্রিডম কোথায়? যে দেশে প্রেস ফ্রিডম নেই সে দেশে আর থাকে কি? সে দেশে মানবাধিকার কোথায়? তো এগুলো নিয়ে আমরা কোন দেশের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো? ডক্টর ইউনূস, আপনি একটু বলবেন। আপনি তো অনেক বছর ধরে বিদেশে রয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে আপনি গেছেন। এই যে জাতিকে আপনি যে পর্যায়ে এনে দিলেন, এই জাতির এই সম্মান, এই অবস্থান, এই পরিচয়, এটা নিয়ে আপনি মাথা উঁচু করে কোন দেশের কাছে বলবেন এই জাতি সম্পর্কে তাদের সমর্থন চাইবেন, তাদের প্রতি ভালোবাসা চাইবেন, তাদের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন কন্ট্রাক্ট চাইবেন, তাদের দেশে প্রবাসীদেরকে পাঠানোর চেষ্টা করবেন? কোন দেশে হবে বলুন তো? এখন যা এই ঘটছে, এর ভিতরে তো বিএনপির নেতা জনাব সালাউদ্দিন শাহ তিনি বললেন এগুলো সব ঘটানো হচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা তো বিশ্বাস করি, কারণ নির্বাচন তো জামাত চাচ্ছে না, নির্বাচন তো এনসিপি চাচ্ছে না, নির্বাচন চাচ্ছে বিএনপি। জামাত, এনসিপি এরা তো সরকারের অংশ। যতদিন নির্বাচন না হবে ততদিন ওরাই তো বলতে গেলে সরকার চালাচ্ছে, প্রশাসন সবখানে ওরা যেখানে যায় ভিআইপি ট্রিটমেন্ট পায়, ওদের ইনকাম আছে, ওদের অবস্থান আছে। নির্বাচন হলে ওরা যদি সিট না পায় তো ওরা শেষ হয়ে গেল, ওরা তো নির্বাচন হতে দেবে না। তো এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এর ফলাফল কি? দেশ একটা গৃহযুদ্ধের মুখোমুখি। আপনি যখন এক শ্রেণীর মানুষকে পিটাতে মারতে দেয়ালে পিঠ ঠেকায় ফেলবেন, তখন আর তারা কি করবে? তারা তো জানে যেন মরেই তো যাব, তাহলে মারিয়া মরি। তখনই কিন্তু সে ধাক্কা দেয়, তখনই কিন্তু শুরু হয় উল্টো মারামারি। তা এই করেই কিন্তু শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। বাংলাদেশ কিন্তু এখন গৃহযুদ্ধের মধ্যে পড়ে গেল। এবং এই সময় আমি যতটুকু জানি, তা যদি সত্যি হয়, তুর্কিস্তানের কিছু ঘাতক ঢুকে পড়েছে বাংলাদেশে। মিয়ানমার থেকেও কিছু প্রশিক্ষিত ঘাতক ঢুকে পড়েছে বাংলাদেশে। পার্শ্ববর্তী দেশের সাথে আপনারা যা শুরু করছেন একই অবস্থা। তো এদিকে পাকিস্তান বর্ডারে বিশেষ নিরাপত্তা বাড়িয়েছে ভারত, কারণ তারা জানে বাংলাদেশে আক্রমণ করলেই পাকিস্তান থেকে ভারতের উপর আক্রমণ হবে। তাই তারা ওখানে তাদের বর্ডারের সিকিউরিটি বৃদ্ধি করেছে। একই অবস্থায় পূর্বাঞ্চলীয় যে প্রধান ভারতের, তিনি কিন্তু আমাদের বর্ডার এলাকা পরিদর্শন করেছেন গতকাল। একটা কিন্তু খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তা সেটা কি ভারত সরাসরি আমাদের আক্রমণ করবে? সেটা হয়তো করবে না, কিন্তু সেটা এমন ভাবে করবে বাংলাদেশকে কিন্তু শান্তিতে থাকতে দিবে না। তো বাংলাদেশ অলরেডি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। এখন কি ঘটতে যাচ্ছে তা এক আল্লাহ মালুম জানে, কেউ জানে না। তবে একটা পরিবর্তন আসতেছে। এই পরিবর্তন এই মাসের 29 তারিখে প্রধান বিচারপতি যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন, তার আগে বা পরে কিছু একটা ঘটবে। আর 25 তারিখে তারেক জিয়া সাহেব দেশে ফিরবেন বলে তো প্রচার দেখতেছি, কিন্তু আমার কেন জানি সন্দেহ হচ্ছে ওনার দেশে আসাটা এই মুহূর্তে রিস্কি হয়ে যেতে পারে বলে উনি পিছিয়ে দিতে পারেন ওনার দেশে ফেরার বিষয়টা। এটা আমার মনে হচ্ছে, আমি হয়তো সত্যি না। তো সবকিছু মিলায় বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের মানুষ ভালো নেই। যারা বাংলাদেশের মানুষের আয় ইনকাম নেই, চাকরি নেই, ব্যবসা নেই, একটা বিধ্বস্ত অবস্থা। আমি বিভিন্ন গ্রুপে কথা বলি প্রতিদিন, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে। আমি বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় নেতাকর্মীদের সাথে আমার যোগাযোগ আছে। এই গত 16 মাসে এটা আমার তৈরি হয়েছে। তো আমি তাদের সম্পর্কে সব জানি। কিন্তু এভাবে দেশ চলে না ডক্টর ইউনূস, এইভাবে দেশ চলে না। দেশের দায়িত্ব যখন নিয়েছেন তখন আপনাকে দেশ চালাতে হবে। একজন পিতা, তার সন্তান কেউ খোড়া হয়, কেউ ব্রিলিয়ান্ট হয়, কেউ ভালো হয়, কেউ মন্দ হয়, সবাইকে চালিয়ে নেবার দায়িত্ব কিন্তু পিতার। আপনি দায়িত্ব যখন গ্রহণ করেছেন আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আর আমার কাছে যতটুকু তথ্য আছে, সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা আমার বক্তব্য শেষ হওয়ার পরে বোধহয় উনি আর দায়িত্বে থাকতে পারছেন না, তাকে পদত্যাগ করতে হচ্ছে। অনেক উপদেষ্টাকেই সরে যেতে হবে। পরিস্থিতি এখন অন্যদিকে। আগামী 3-4 দিনের ভিতরে অনেক কিছুই ঘটবে। সচেতন থাকুন, সব দিকে খেয়াল রাখুন।